সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। আওয়ামী লীগ নেতাকর্মীদের ঈদের আনন্দের শেষ নেই। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের অব্যবস্থাপনার কারণে জনগণের দুরবস্থা। ঢাকা শহর যেন আগুনের নরকে পরিণত হয়েছে। রাজধানীর বেইলি রোডে আগুন লেগেছে, শিল্প কলকারখানায় আগুন লেগে কয়েকজন মানুষ মারা গেছে। সরকার জনগণের প্রতি দায়বদ্ধ নয়। এবারে জানাবো মুন্সিগঞ্জের সদরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 6 জন। জানাবো মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে বাবা ছেলে সহ নিখোঁজ 3 জনের মধ্যে 2 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এবারে থাকছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, কুকিচিন বা কেনেব যে সন্ত্রাসী গোষ্ঠী হোক না কেন, তাদের জায়গা এই বাংলার মাটিতে হবে না। এই সন্ত্রাসী গোষ্ঠীদের কঠোরভাবে দমন করা হবে। জানিয়ে দেব, চলতি বছর ছাড়াতে পারে তাপমাত্রার রেকর্ড। চৈত্রের প্রচণ্ড গরমে হাঁসফাঁস মানুষ। রাজধানী সহ অনেক জেলায় বইছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। গত বছরের চেয়ে চলতি বছর জুড়ে তাপমাত্রা বেশি থাকবে। এর মধ্যে এপ্রিলে গরমের তীব্রতা পৌঁছতে পারে সর্বোচ্চ পর্যায়ে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। উত্তেজনার মধ্যেই ইসরায়েলে অর্ধশতাধিক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলে শিগগিরই হামলা চালাতে পারে ইরান, এমন আশঙ্কার মধ্যেই ইসরায়েল ভূখণ্ডে একের পর এক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের ঈদের আনন্দের শেষ নেই রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের অব্যবস্থাপনার কারণে জনগণ দুরবস্থায় আছে। ঢাকা শহর যেন আগুনের নরকে পরিণত হয়েছে। রাজধানীর বেইলি রোডে আগুন লেগেছে, শিল্প কলকারখানায় আগুন লেগে কয়েকজন মারা গেছেন। সরকার জনগণের প্রতি দায়বদ্ধ নয়, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। দুপুরে বিএনপি নয়াপল্টন কার্যালয়ে এক তাৎক্ষণিক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, গতকাল ঈদের দিনও সড়ক দুর্ঘটনায় 10 জন প্রাণ হারিয়েছেন। লঞ্চে দড়ি ছিঁড়ে একই পরিবারের 3 জন সহ 5 জন নিহত হয়েছেন। হতাহত হয়ে মৃত্যুর শোক যেন ঈদের আনন্দকে ম্লান করে দিয়েছে। ঈদ মানে আনন্দ, খুশি, কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ আনন্দ উপভোগ করতে পারেনি। উন্নত মানের খাবার কেনার অসঙ্গতি ছিল। অত্যন্ত কষ্টে দিন যাপন করেছেন সাধারণ মানুষ। তিনি আরো বলেন, আওয়ামী লীগের লোকজন খুব ভালো আছে। আজকে আওয়ামী লীগ কোটি কোটি টাকা লুটপাট করেছে। তাদের নেতাকর্মীদের আনন্দের আর শেষ নেই। বিভিন্ন প্রকল্পের নামে বড় বড় দুর্নীতি হচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে আছে এবং থাকবে। বিএনপি জনগণের স্বার্থের দিকে দৃষ্টি দেওয়া রাজনৈতিক দল। এত নিপীড়ন ও নির্যাতন, এরপরও বিএনপি নিপীড়িত জনগণের পাশে দাঁড়িয়েছে। যত নির্যাতন আসুক, যতই হুমকি আসুক, বিএনপি রাজপথে থাকবে। মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ 2। মুন্সিগঞ্জের সদরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার ভোরে উপজেলার চরকেওড়া ইউনিয়নের ছোট মোল্লাকান্দি ডুমুরিয়া গ্রামে ঘটনা ঘটে। গুলিবিদ্ধ 2 জন হচ্ছেন ছোট মোল্লাকান্দির ডুমুরিয়া গ্রামের মোহাম্মদ রাব্বি খা ও পারভেজ খান। মুন্সিগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 2 জন গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ শাওন বলেন, গুলিবিদ্ধ 2 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। স্থানীয়রা জানান, ছোট মোল্লাকান্দির চরডুমুরিয়া গ্রামের মোহাম্মদ সেলিম এবং তার চাচাতো ভাই আহমেদের সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তার মামলা এবং সালিশ বৈঠক নিয়ে বিরোধ চলছিল। তারা দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। শনিবার ভোরে আহমেদের সমর্থকরা মামুনের লোকজনের বাড়িঘরে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে এতে 2 জন গুলিবিদ্ধ সহ 6 জন আহত হন। পদ্মায় গোসলে নেমে বাবা ছেলে সহ নিখোঁজ 3, 2 জনের মরদেহ উদ্ধার। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় পদ্মা শাখা নদীতে গোসল করতে নেমে বাবা ছেলে সহ নিখোঁজ 3 জনের মধ্যে 2 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার রাত 8:30টার দিকে নদী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছেন। নিহতরা হলেন ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকার হারুনা রশিদ মোল্লার ছেলে রিয়াদ আহমেদ রাজু এবং তার ভাইরা জুয়েল রানা। নিখোঁজ রয়েছেন রিয়াদ আহমেদের ছেলে আরিফ। রিয়াদ আহমেদ বাংলাদেশ রেলওয়ে এবং জুয়েল রানা একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। এর আগে বিকাল 4টার দিকে উপজেলার দিঘিরপাড় বাজার সংলগ্ন এলাকায়
পদ্মা নদীতে গোসলে নামে ৩ জন। গোসলে নেমে তারা তলিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মুন্সিগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলা ফায়ার সার্ভিসের টিম ও নৌ পুলিশ। পরে নদীর তলদেশ থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় নিখোঁজ আরেকজনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা জানান, ঈদের ছুটি থাকায় মোহাম্মদপুর এলাকা থেকে উপজেলার বেশনাল গ্রামে চাচা ইকবাল মোল্লার বাড়িতে বেড়াতে আসেন রিয়াদ। শুক্রবার বিকেলে উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের ধানকোড়া এলাকায় পদ্মা নদীতে প্রায় ৩০ থেকে ৩৫ জন মিলে ইঞ্জিন চালিত ট্রলারে ঘুরতে বের হন। সেখানে বেশ কয়েকজন গোসল করতে নামেন। সবাই উঠে আসতে পারলেও তারা ৩ জন নদীর স্রোতে ভেসে যান। নিহত রিয়াদ আহমেদ রাজুর ভগ্নিপতি মিথুন বলেন, আমরা ওই এলাকায় ঘুরতে এসে নদীতে গোসল করতে নামি। হঠাৎ তারা নদীর পানির বালুর গর্তে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের না পেয়ে পরে ফায়ার সার্ভিসে খবর দেয়। টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ মোস্তফা কামাল বলেন, আমাদের টিম ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। ঢাকা থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা অভিযান চালিয়ে ইতিমধ্যে 2টি মরদেহ উদ্ধার করতে পেরেছি। মুন্সিগঞ্জ সদর চর আবদুল্লাপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হাসনাত জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের নৌ ও পুলিশের টিম রয়েছে। উদ্ধার কাজ চলমান রয়েছে। সরকারের প্রচেষ্টায় মাথাপিছু আয় ২৮০০ মার্কিন ডলার ছাড়িয়েছে হানিফ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, কুকিচিন বা কেনেব যে সন্ত্রাসী গোষ্ঠী হোক না কেন, তাদের জায়গা এই বাংলাদেশের মাটিতে হবে না। এই সন্ত্রাসী গোষ্ঠীদের কঠোরভাবে দমন করা হবে। শুক্রবার দুপুরে কুষ্টিয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মাহবুব আলম হানিফ বলেন, এদেশে একসময় বাংলা ভাই সহ বড় বড় সন্ত্রাসী গোষ্ঠীর জন্ম হয়েছিল। তাদেরকে যেভাবে নির্মূল করা হয়েছে, এদেরকেও ঠিক সেভাবে নির্মূল করা হবে। আর এসব সন্ত্রাসী গোষ্ঠীর পেছনে কারা মদত দিচ্ছে, তাদের খুঁজে বের করতে কাজ করছে সরকারি গোয়েন্দা সংস্থা। তিনি আরও বলেন, যারা আজকে সরকারের বিরোধিতা করছে, তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার সময় দেশের অর্থনৈতিক অবস্থা কেমন রেখে গিয়েছিল। মাথাপিছু আয় ৩৩৫ মার্কিন ডলার থেকে বর্তমান সরকারের প্রচেষ্টায় তা ২৮০০ মার্কিন ডলার ছাড়িয়েছে। আজ বাংলাদেশ চরম ব্যর্থ রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে। এটা যাদের ভালো লাগে না, তারাই এসব আবোল তাবোল কথা বলে। চলতি বছর ছাড়াতে পারে তাপমাত্রার রেকর্ড। চৈত্রের প্রচণ্ড গরমে হাঁসফাঁস মানুষ। রাজধানী সহ অনেক জেলায় বইছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। গত বছরের চেয়ে চলতি বছর জুড়ে তাপমাত্রা বেশি থাকবে। এর মধ্যে এপ্রিলে গরমের তীব্রতা পৌঁছতে পারে সর্বোচ্চ পর্যায়ে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় গরমে অস্বস্তি আরও বেড়েছে। ২০২৩ সালের তুলনায় এবছর তাপমাত্রা আরও বাড়তে পারে। বাংলাদেশে সাধারণত মার্চ থেকে মে মাসকে বছরের উষ্ণতম সময় ধরা হয়। এর মধ্যে এপ্রিল মাসেই সাধারণত তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে। বিশেষজ্ঞদের মতে নির্বিচারে গাছ কাটা, জলাশয় ভরাট করা, এসির অত্যাধিক ব্যবহারের কারণে রাজধানীতে তাপমাত্রা বেড়েই চলেছে। এবছরে তাপপ্রবাহ তীব্র হওয়ার আশঙ্কা কেন? বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর গত কয়েকদিনের পূর্বাভাসের দিকে লক্ষ্য করলে দেখা যায়, বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এখন বেশি তাপমাত্রা বিরাজ করছে। এর কারণ হিসেবে আবহাওয়াবিদরা জানান, বাংলাদেশের ওই অঞ্চলের দিকে ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ ইত্যাদি রাজ্যের অবস্থান। কিন্তু ওই সব প্রদেশের তাপমাত্রা অনেক বেশি। এসব জায়গায় বছরের ওই সময় তাপমাত্রা ৪২ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের মাঝে ওঠানামা করে। এ নিয়ে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, গত বছর ভারতের ওইসব অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫২ ডিগ্রি সেলসিয়াস। যেহেতু ওগুলো উত্তপ্ত অঞ্চল, তাই ওখানকার গরম বাতাস চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া ও রাজশাহী হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং তা আমাদের তাপমাত্রাকে আরও বাড়িয়ে দেয়। এই আন্তঃমহাদেশীয় বাতাসের চলাচল এবং স্থানীয় পর্যায়ে তাপমাত্রা বৃদ্ধির কারণে দেশব্যাপী এবছর তাপপ্রবাহ তুলনামূলক বেশি থাকতে পারে বলে মনে করেন এই আবহাওয়াবিদ। ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, বিগত বছরে বৈশিষ্ট্য বিশ্লেষণ করে এটা প্রতীয়মান হচ্ছে যে ২০২৪ সালে উত্তপ্ত বছর হিসেবে যাবে। আমরা এবছর তাপপ্রবাহের দিন এবং হার বেশি পেতে যাচ্ছি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। উত্তেজনার মধ্যেই ইসরায়েলে অর্ধশতাধিক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলে শিগগিরই হামলা চালাতে পারে ইরান, এমন আশঙ্কার মধ্যেই ইসরায়েল ভূখণ্ডে একের পর এক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। শুক্রবার দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের ভূখণ্ডে ৫০টিরও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানায় ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও উত্তেজনা চরমে। খবর সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের। এদিকে ইসরায়েলে ইরানের হামলার একটি বাস্তব ও গ্রহণযোগ্য হুমকি হয়ে উঠেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। শুক্রবার সিবিএস নিউজকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, শিগগিরই ইসরায়েলে বড় ধরনের হামলা হতে পারে। ইসরায়েল বলছে, আত্মরক্ষা এবং আক্রমণ উভয় দিক দিয়ে প্রস্তুত রয়েছে তারা। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি শুক্রবার বলেন,
কোন আকারে, কোন মাত্রায় এবং কোন সুযোগ নিয়ে হামলা হতে পারে তা আমি বলতে পারছি না। তবে ইরানের হামলার হুমকি কার্যকর উল্লেখ করে তিনি বলেন, ওয়াশিংটন খুব নিবিড়ভাবে বিষয়টি দেখছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, হামলায় রাইসি প্রশাসন ১০০টি ড্রোন এবং কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। তা ঠেকানো ইসরায়েলের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে বলেও জানান মার্কিন শীর্ষ কর্মকর্তারা। তবে শেষ মুহূর্তে ইরানের হামলার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে বলেও ধারণা তাদের। এপ্রিলের শুরুতে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে ৭ সদস্য নিহতের পর প্রতিশোধের আগুন জ্বলে ওঠে ইরানে। বেশ কয়েকবার পাল্টা হামলার হুঁশিয়ারি দেয় রাইসি প্রশাসন।